আসসালামু আলাইকুম। আমি আইএফআরএস এর বিভিন্ন টপিকসের উপরে 7 থেকে 10 মিনিটের ভিডিওগুলো বানিয়ে থাকি। আজকে অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ওসিআই, আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এটি বলতে কি বোঝা যায়, কিভাবে এটাকে আমরা ট্রিট করব, কিভাবে অ্যাকাউন্টিং হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক প্রবলেমে থাকি। বিভিন্ন সময় আমরা দেখেছি যে এগুলো নিয়ে আমাদের কোশ্চেন আসে, স্পেশালি আমি অ্যাটলিস্ট আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কোয়ারি পেয়েছি এই বিষয়ে। সো একটা ছোট্ট পিপিটি শেয়ার করলে আই হোপ যে এটি আরো ক্লিয়ার করা যাবে, বিকজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়েই আমরা কাজটি করতে চাচ্ছি। সো আমি আমি আশা করি যে আপনার স্ক্রিনটা আপনার দেখা যাচ্ছে। এখানে বলছি আদার কম্প্রিহেনসিভ ইনকাম ওসিআই ভার্সেস প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস কিরকম হয় এবং ওসিআই কিরকম হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলছি, এরপরে আরো হয়তো কিছু এক্সাম্পল পরবর্তীকালে আমি শেয়ার করার চেষ্টা করব। সো এখানে আমরা কম্প্রিহেনসিভ ইনকাম বলতে কি বুঝি, এটি প্রথমে একটু ছোট্ট করে ব্যাখ্যা করতে চাই। টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, comprehensive income is the change of owner's equity for a period excluding any contribution from the owner. ওনারা যদি কোনো ইকুইটি ইনজেক্ট না করে অথবা কোনো ফর্মে যদি টাকা না দেয়, তাহলে বিজনেসের যে একটা রেজাল্টের ফলে যে ওনার সিকিউরিটি চেঞ্জ আসে সেটি হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকাম, অর্থাৎ ইনকাম প্রফিট থেকে যে চেঞ্জটা আসে। পারপাসটা আমরা জানি, ইটস রিপোর্টস টু অল অপারেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল আইটেম দ্যাট এফেক্ট দ্য ইন্টারেস্ট অফ ওনার. It offers a holistic view of the income that ইনকাম স্টেটমেন্ট ফেলস টু ক্যাপচার। টোটাল ইনকাম স্টেটমেন্টে অনেক সময় হয়তো একটু মিসলিডিং হয়ে যায়, বিকজ এখানে আমরা জানি কম্প্রিহেনসিভ ইনকাম আছে, আবার আদার কম্প্রিহেনসিভ ইনকাম আছে, এবং এটি মিলে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম হয়। সো স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম আমরা যেটা বুঝি, ইট রিফ্লেক্টস দ্য অ্যাডজাস্টমেন্ট টু দ্য ইকুইটি ডিউরিং এ পিরিয়ড। এর প্রফিটটা হিট করে যে ওনার্স ইকুইটিতে আমরা জানি, ইট follows the same time period as ইনকাম স্টেটমেন্ট। যে পিরিয়ডে ইনকাম স্টেটমেন্ট করা হয় টোটালটা, সেই পিরিয়ডেই কিন্তু কম্প্রিহেনসিভ ইনকাম করা হয়। আমরা জানি যে, এবং এর বাইরে আদার কম্প্রিহেনসিভ ইনকাম যেটা বোঝায় সেটা হচ্ছে ইট ইনক্লুডস। আমরা এবার এই টপিকস নিয়ে, মূলত আমাদের আজকের বিষয় হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, কোন আইটেমগুলো এখানে আসে এবং সেগুলো কি পরবর্তীকালে আবার প্রফিট অ্যান্ড লসে চেঞ্জ হয় কিনা, আই মিন রিঅ্যারেঞ্জ হয় কিনা, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখানে কি কি ইনক্লুড থাকবে? ইট ইনক্লুডস অল দ্য আইটেম দ্যাট ডু নট কাম ইনটু দ্য রেগুলার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। যেটি প্রফিট অ্যান্ড লসের রেগুলার স্টেটমেন্টে আসে না, সেগুলোই হচ্ছে আমরা এখানে বলছি হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম। একটা সিম্পল এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, ফরেন কারেন্সি ট্রানজেকশন অ্যাডজাস্টমেন্ট, অথবা এই ফরেন কারেন্সি ট্রানজেকশন অথবা ট্রান্সলেশনে আনরিয়ালাইজ গেইন অথবা লস হয়, এই বিষয়গুলো আদার কম্প্রিহেনসিভ ইনকামে ইনক্লুড হয়। এর বাইরেও আরো বেশ কিছু আইটেম আছে, এটা সামনে আলাপ করব। প্রথমে আমি বলে নেই, সেটি হচ্ছে আমাদের যে ইনকাম স্টেটমেন্টে টোটাল যে আমরা কম্প্রিহেনসিভ ইনকাম, যেটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম না, মেইন পার্টে কি কি আসে, দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ইউজুয়ালি ইনক্লুড কি কি থাকে, রেভিনিউ থাকে, ফাইন্যান্স কস্ট, আপনার শেয়ার অফ প্রফিট ফ্রম অ্যাসোসিয়েট অর জেভি কোম্পানি থেকে ইকুইটি মেথড যদি হয় সেখানে আসে, ডেপ্রিসিয়েশন অ্যামortization চার্জ করা হয়, আদার মার্কেটিং খরচ চার্জ করা হয়, ইম্পেয়ারমেন্ট লস যদি কোনো কিছু থাকে সেটা চার্জ করা হয়, গেইন অর লস ফ্রম ডি রিকগনিশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেট মেজর্ড অ্যাট অ্যামortized কস্ট থাকে, এবং ট্যাক্সেশন ইজ এ পার্ট। এটি জেনারেল কিছু জিনিস বললাম, বাট এর বাইরে যে জিনিসটা হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকামে থাকে, সেটি হচ্ছে আমরা এভাবে বলতে পারি, যদিও এই লিস্টটা টোটালি কমপ্লিট না, আরো কিছু আদার কম্প্রিহেনসিভ ইনকামের বিভিন্ন সময় আমরা এক্সাম্পল দেখতে পাই, এবং আমরা বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করব, তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। বাট এখন একটা ওভারঅল ধারণা দিই, অ্যাজ পার আইএস এন্ড আইএফআরএস, সেটি হচ্ছে জেনারেল কেস হিসেবে দেওয়া আছে। সেটি হচ্ছে যে আদার কম্প্রিহেনসিভ ইনকামে কি কি থাকবে, আজকের মূল আলোচ্য বিষয় সেটি হলো যে চেঞ্জ ইন রিভ্যালুয়েশন সারপ্লাস, যেটি আইএস 16 অর্থাৎ প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, অথবা যদি আইএস 38 ইনটেনজিবল অ্যাসেট থেকে কোনো যদি চেঞ্জ আসে, সেই চেঞ্জটা রিভ্যালুয়েশন সারপ্লাসটা ওসিআই পার্ট হবে। Then actuarial gain or losses on defined benefit plan recognized in accordance with IS 19 IS 19 অনুযায়ী যদি ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, যেটা আমরা রিটায়ারমেন্ট প্ল্যান বলি, সেটা যদি জমা থাকে এবং সেখান থেকে অ্যাকচুয়াল গেইন অর লস আসে, সেটিও এখানে আসবে। গেইন আর লসেস অ্যারাইজিং ফ্রম ট্রান্সলেশন অথবা ট্রানজেকশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফরেন অপারেশন যদি কখনো আমরা ট্রান্সলেশন করি, ধরেন আমরা ডেফিনেটলি আমাদের এমএনসি কোম্পানিগুলোর একাধিক কান্ট্রিতে অপারেশন থাকতে পারে, সেই কান্ট্রির
ফাংশনাল কারেন্সি থেকে যখন আমরা আমাদের দেশের বা যে দেশের রিপোর্টিং হচ্ছে রিপোর্টিং কারেন্সিতে ট্রান্সফার করা হয়, ট্রান্সলেট করা হয়, তখন কিন্তু একটা গেইন অথবা লস আসতে পারে, সেটিও কিন্তু ওসিআই এর পার্ট হবে। গেইন অ্যান্ড লসেস অন রিমেজারিং ইকুইটি ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট থাকলে সেখানে যদি কোনো গেইন লস আসে সেটিও কিন্তু ওসিআই এর পার্ট হবে। ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আর ফেয়ার ভ্যালু ফাইন্যান্সিয়াল লাইবিলিটি যদি থাকে এবং সেটা ফেয়ার ভ্যালু করতে যে গেইন অন লস, অথবা ডেট ইনস্ট্রুমেন্টে যদি ফেয়ার ভ্যালু করে যদি গেইন অন লস আসে, এই বিষয়গুলো কিন্তু ওসিআই অর্থাৎ আদার কম্প্রিহেনসিভ ইনকামের পার্ট হবে। সো আমরা এখানে দেখি যে ইফ ইউ লুক এট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউ উইল ফাইন্ড দ্য সেগমেন্ট অফ আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এভাবেই প্রেজেন্ট করা হয়। এবং এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ করি, সেটি হচ্ছে এখানে এই ওসিআই আইটেমের ভিতরে আবার দুটো ক্লাসিফিকেশন আছে। একটাকে বলা হয় আইটেমস দ্যাট উইল নট বি ক্লাসিফাইড প্রফিট অ্যান্ড লস, কখনোই কিন্তু প্রফিট অ্যান্ড লসে আবার এটা চার্জ হবে না, অর্থাৎ এটি অলওয়েজ হচ্ছে ওসিআই আইটেম হিসেবে থেকে যাবে। কিন্তু কিছু কিছু আইটেম আছে যেটি হচ্ছে দ্যাট আইটেম উইল বি রিক্লাসিফাইড অথবা ক্লাসিফাইড প্রফিট অ্যান্ড লসে আবার চার্জ হবে ইন ফিউচারে যখন রিয়ালাইজ হবে। সো আমরা এখন দেখি আইটেম দ্যাট উইল নট বি ক্লাসিফাইড অ্যাজ এ প্রফিট অ্যান্ড লসে কখনোই যাবে না সেই আইটেমগুলো কি, সেটি হচ্ছে রিএম্বার্সমেন্ট অফ ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, যদি বেনিফিট প্ল্যানের কোনো অ্যামাউন্ট এখানে আসে সেটি এখানে আসবে না। ইকুইটি ইনস্ট্রুমেন্ট থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম, যদি ইকুইটি ইনস্ট্রুমেন্টের কোনো আইটেম আদার কম্প্রিহেনসিভ ইনকামে আসে সেটি এখানে আসবে না। আরেকটা আইটেম যেটা বোথ হয় ইনকাম ট্যাক্স রিলেটিং টু আইটেমস দ্যাট উইল নট বি ক্লাসিফাইড টু প্রফিট অ্যান্ড লস। আমরা জানি যে আমরা ডিফার্ড ট্যাক্সেশন সহ এবং ট্যাক্সেশনের গ্যাপের কারণে অনেক ধরনের গেইন লস এবং বিষয়গুলো আসে এবং ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের ইস্যু আসে। সেই ইস্যুগুলো যদি প্রফিট অ্যান্ড লসে কিছু কিছু আইটেম কখনোই ইয়ে হবে না, আপনার ক্লাসিফাইড হবে না, হ্যাঁ, রিসাইকেলড হবে না। পার্ট বি যেটা আমি ডিসকাশন করছি সেটি কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সেটি হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লসে পিরিয়ডিক্যালি একটা সময় পরে এটিকে আপনার রিক্লাসিফাই হবে। সেটি কি? ডেট ইনস্ট্রুমেন্ট থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট যদি আপনি কি শর্ট টার্ম কি লং টার্ম, সেখানেও কিছু ক্লাসিফিকেশনের বিষয় আছে। সেটি আমরা যখন আমরা ডেট ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো তখন আরো ক্লিয়ার করব। ইফেক্টিভ পোর্শন অফ গেইন অ্যান্ড লস on designated portion of hedging instrument as a in a cash flow hedge যদি হয়, আমরা জানি অনেক সময় যে ক্যাশ ফ্লো হেজ করা হয়, হেজিং ইনস্ট্রুমেন্টের গেইন অথবা লস আসলে সেটি কিন্তু পরবর্তীকালে রিয়েলাইজ হওয়ার সময় এটি কি কিন্তু রিক্লাসিফাইড হয়ে প্রফিট অ্যান্ড লসে হিট করবে। আরেকটা আছে ইনকাম ট্যাক্স রিলেটিং টু দ্য আইটেম দ্যাট উইল বি ক্লাসিফাইড অন প্রফিট অ্যান্ড লস। আমরা জানি ইনকাম ট্যাক্সের অনেক সময় যেটা গেইন অন লস আসে, আপনার গেইন ঠিক না, অ্যাডজাস্টমেন্ট আসে ডিফার্ড ট্যাক্সেশনের কারণে, অথবা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন অথবা প্রফিটের আপনার টাইমিং ডিফারেন্সের কারণে। সেই বিষয়গুলো যদি আসে সেইগুলো কিন্তু একটা পোর্শন যেটি হচ্ছে একই জুরিসডিকশনের ভিতর থাকলে এবং কিছু কন্ডিশন ফুলফিল করে সেটি কিন্তু আমরা জানি যে এটি ক্লাসিফাইড হয়। এই কথাটার এক লাইনে যদি বুঝাই সেটি হচ্ছে ওসিআই এর কিছু কিছু আইটেম সবসময় ওসিআইতেই থাকবে এবং এটি আপনার আলাদাভাবে ব্যালেন্স শিটে থাকবে, রিপোর্টিং হবে। আর ওসিআই এর কিছু কিছু পার্ট আপনার হচ্ছে যে ইকুইটি পার্টে থাকবে এবং পরবর্তীকালে এই ইকুইটি পার্ট থেকে কিন্তু আবার হচ্ছে আপনার পিরিয়ড মানে যখন রিয়েলাইজ হবে তখন প্রফিট লসে হিট করে সরাসরি রিটেন আর্নিংসে হিট করবে থ্রু প্রফিট অ্যান্ড লস। এই হচ্ছে ডিফারেন্স। সো আমরা এই জায়গায় যদি দেখি একটা ব্যালেন্স শিটে হচ্ছে প্রফিট অ্যান্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকে, সেই এখানে হচ্ছে আদার কম্প্রিহেনসিভ ইনকাম হচ্ছে পুরো বছরের প্রফিট লসের সাথে এই যে আইটেমগুলো বললাম যেটি হচ্ছে যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এই দুটো মিলে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম হয়। সেই জিনিসটি আমরা এখানে দেখিয়ে দিয়েছি, এটিকে বলা হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। এরপরে আরো একটা এখানে বিষয় আছে, সেটি হচ্ছে যে আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। সেটি হচ্ছে আপনারা আমার সাথে থাকলে এটি নিয়ে আরো ডিসকাশন হবে, বিকজ এটি নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। ইফ ইউ লুক at the financial statement you will find the segment of কম্প্রিহেনসিভ ইনকাম, যেটিকে আদার কম্প্রিহেনসিভ ইনকাম ওসিআই কি কি থাকে সেটি হচ্ছে আমি যেমনটি বলছিলাম আদার কম্প্রিহেনসিভ ইনকাম যেটা আইটেম দ্যাট উইল নট বি রিক্লাসিফাইড টু প্রফিট অ্যান্ড লস, যেটি কখনোই রিক্লাসিফাই হয়ে প্রফিট লসে হিট করবে না, সেটা হচ্ছে রিভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটি যদি 16 অনুযায়ী হয়, আবার যদি 40 অনুযায়ী হয় তখন ডিফারেন্ট রেজাল্ট হবে, সেটি আমি পরে বলবো। ডিফাইন্ড বেনিফিট প্ল্যান অ্যাকচুয়াল গেইন যদি হয় সেটি কিন্তু আপনার ডিফাইন্ড বেনিফিট প্ল্যানে কখনোই কিন্তু প্রফিট লসে হিট করবে না, বিকজ ইট ইজ অ্যালোকেশন। আমরা জানি যে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান মানে আমরা হচ্ছে এমপ্লয়ীদের জন্য আপনার এমপ্লয়ি বেনিফিট হিসেবে দেই, সেটার গেইন কখনোই প্রফিট লসে ভবিষ্যতে আসবে না।
ইনকাম ট্যাক্স অন আইটেম দ্যাট উইল নট বি রিক্লাসিফাইড প্রফিট এন্ড লস। ইনকাম ট্যাক্সের কিছু কিছু আইটেম আমি বলেছি যেটি রিক্লাসিফাই হয় না থ্রু প্রফিট এন্ড লস, এগুলো আসবে না। আসবে কোনগুলো সেটি আমি অলরেডি ডিসকাশন করেছি, একটা অ্যামাউন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ফরেন কারেন্সি ট্রান্সলেশন ডিফারেন্সেস অফ ফর ফরেন অপারেশন, ফরেন অপারেশন গুলো থেকে ট্রান্সলেশন করলে যে ডিফারেন্সিয়াল গেইন অথবা লস আছে সেটি আসবে হচ্ছে পরে যখন এটা ডিসপোজ করবে, এই ফরেন অপারেশন যখন সেল করা হবে তখন কিন্তু প্রফিট এন্ড লসে হিট করে এটি আবার রিটার্ন আর্নিংস যাবে। শেয়ার অফ মানে এটা আসলে ওসিআই থাকবে, কিন্তু ওসিআই থেকে পরবর্তীকালে আবার চেঞ্জ হয়ে প্রফিট লসে হিট করে আবার রিটার্ন আর্নিংস যাবে, এটি একটি অ্যাডজাস্টমেন্ট হবে। শেয়ার অফ ফরেন কারেন্সি ট্রান্সলেশন অফ ডিফারেন্স অ্যাসোসিয়েট যদি ইনভেস্ট করা হয়, বিভিন্ন দেশে আমরা জানি যে অ্যাসোসিয়েট কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হয়, সেই ইনভেস্টমেন্টের সেটারে যদি কোনো প্রফিট ট্রান্সলেশন গেইন লস হয় সেটিও রিপোর্ট হবে, এবং পরবর্তীকালে যখন ওই আপনার ইকুইটি ইনভেস্টমেন্টটা সেল করা হবে তখন এটি কিন্তু প্রফিট লসে রিক্লাসিফাইড হয়ে রিটার্ন আর্নিংসে যাবে। লস, নেট লস অন হেজ অফ নেট ইনভেস্টমেন্ট অন ফরেন অপারেশন, ফরেন অপারেশন যদি হেজিং করা হয় সেখানকার গেইন লসটাও কিন্তু আপনার এটাকে রিক্লাসিফাই হবে এবং এটি ওসিআই এর আইটেম। এরপরে হচ্ছে ক্যাশ ফ্লো হেজ, আমি আগেই বলেছি এটি হচ্ছে ওসিআই এর আইটেম এবং এটি রিক্লাসিফিকেশন হতে পারে প্রফিট এন্ড লস থেকে। অ্যাভেলেবল ফর সেল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আমরা জানি অনেক ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো অ্যাভেলেবল ফর সেল রাখা হয়, যে কোনো সময় সেল করা হতে পারে, সেটির গেইন অন লসটা ওসিআই পার্ট হবে এবং পরবর্তীকালে রিক্লাসিফাইড হয়ে প্রফিট লসে হিট করবে, মেইন প্রফিট লসে হিট করবে। এরপর লাস্ট হচ্ছে ইনকাম ট্যাক্স অন আইটেমস দ্যাট মে বি রিক্লাসিফাইড অন প্রফিট এন্ড লস, এটা ইনকাম ট্যাক্সের এক্সপেন্স অথবা কোনো এক্সট্রাঅর্ডিনারি গেইন আসতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানি যে এটি নরমালি ওসিআই এর পার্ট হবে এবং পরবর্তীকালে আপনারা এটিকে হিট করতে পারে থ্রু রিক্লাসিফিকেশন, প্রফিট লসে আসতে পারে। আমাদের একটা ভুল ধারণা আছে যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম বলতেই বোঝা যায় আনরিয়ালাইজড গেইন অর লস, এটা ভুল ধারণা, কারণ অলওয়েজ ইট ইজ নট ট্রু দ্যাট আপনার আনরিয়ালাইজড গেইন অর লস হলেই ওসিএ হবে। অনেক সময় রিয়েলাইজ গেইনও ওসিএ হতে পারে, আবার আনরিয়ালাইজড গেইনও কিন্তু প্রফিট লসে থাকতে পারে, এটি আমরা একটা বোঝানোর চেষ্টা করেছি। সেটি এরকম, আমি একটা সিম্পল উদাহরণ ওখানে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যে এই একটা কমন মিথ থাকে, ভুল থাকে যে আনরিয়ালাইজড গেইন লস হলে ওসিএ যাবে, সেটা একটা যেটা এটি যে ট্রু না তার একটা প্রমাণ হচ্ছে আমরা যখন আইএস 16 যদি যখন আমরা হচ্ছে আইএস 16 যখন রিভ্যালুয়েশন গেইন লস হয় তখন কিন্তু রিকগনাইজ ইন দ্য ওসিআই এবং এটাকে অ্যাকুমুলেটেড আদার ইকুইটিতে আদার ভাবে থেকে যায়, এটা অলওয়েজ থাকে। আর যখন আমরা জানি যে ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি যেটি হবে হচ্ছে যে আমি নট ফর অপারেশন, আমরা যদি আমি উদাহরণ হিসেবে বলি যে আইএস 16 এর ধরেন একটা বিল্ডিং কিনলেন, সেটি আপনি অপারেশন ইউজ করছেন, তখন আইএস 16 যাবে, আর ওই বিল্ডিং এর স্পেসটা আপনি এখন কিনে রেখেছেন, পরবর্তীকালে এটি যদি গেইন হয়, ক্যাপিটাল গেইন হয়, বিক্রি করে দিবেন, অথবা কিনেছেন এটি শুধুমাত্রই আপনার হচ্ছে যে পার্টিকুলারলি পরবর্তীকালে সেল করবেন, হয়তো আপাতত ভাড়া দিচ্ছেন, এই ধরনের আইটেমের অ্যাসেট গুলোকে আমরা যেটাকে বলি হচ্ছে যে আইএস 40 এর আন্ডারে ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, সেটি কিন্তু একই দুটোই প্রপার্টি, কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে যে আনরিয়ালাইজ গেইন হলে হয় এবং সেই আনরিয়ালাইজ গেইন আমরা রিকগনাইজ ইন প্রফিট এন্ড লস হয়, হ্যাঁ, এবং এটি কিন্তু অ্যাকুমুলেটেড রিটেন আর্নিংস। তার মানে হচ্ছে যে অলওয়েজ যে আনরিয়ালাইজ গেইন হলেই সরাসরি ওসিআই আইটেম হবে, নট নেসেসারিলি। আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি আইএস 40 এর আন্ডারে যদি কোনো রকম রিভ্যালুয়েশন গেইন অথবা লস আসে, সেটি কিন্তু সরাসরি প্রফিট লস হিট করে এবং এটি কিন্তু রিটেন আর্নিংসে যায়। আর আগেরটা যেটা বললাম আইএস 16 এর এখানে রিভ্যালুয়েশন গেইন ও লস হলে সেটি আমরা রিকগনাইজ ইন ওসিআই হয় এবং অ্যাকুমুলেটেড হয় আদার ইকুইটি পার্টে। সো এটা ব্যালেন্স শিট আইটেম, এটি ইনকাম স্টেটমেন্ট আইটেম, এটি ব্যালেন্স শিট আইটেম, এটি ইনকাম স্টেটমেন্ট আইটেম। সো ভেরি ইম্পর্টেন্ট। এবং বলা হচ্ছে যে ওসিআই সম্পর্কে আরেকটা কথা, আদার কম্প্রিহেনসিভ ইনকাম কম্প্রাইজ দ্য income or expense including the reclassification adjustment that are not recognized in the profit loss as required or permitted by the other accounting standard. in conceptual framework এ সম্পর্কে বলা আছে, সেটি বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে আইএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমরা জানি 2018 সালে যে লেটেস্ট আসছে, সেখানে কিন্তু প্রফিট লসের সংজ্ঞা দেয়া আছে এবং ওসিআই সংজ্ঞা দেয়া আছে। প্রফিট লসের ক্ষেত্রে বলা আছে প্রাইমারি সোর্স অফ ইনফরমেশন, রিলেভেন্ট মোর ফেইথফুল রিপ্রেজেন্টেশন of entities financial performance, entity financial performance এর রিফ্লেকশন প্রপারলি এবং ডাইরেক্টলি রিলেভেন্টলি ইম্প্যাক্ট করে হচ্ছে প্রফিট লসে, আর যেগুলো হচ্ছে ইনডাইরেক্ট নেচারের হয় সেগুলোকে আমরা ওসিআই তে আনি। দ্য শেয়ার হোল্ডার্স অর দ্য ইউজার গেট অ্যান অ্যাকচুয়াল লুক at the profit and generally it is not misled by the item which have nothing to do with the company's performance. আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে অ্যাকচুয়াল গেইন হয়েছে অথবা ফরেন কারেন্সি ট্রান্সলেশন থেকে গেইন আসছে
অথবা আমরা একটা আপনার ট্যাক্সের কোনো একটা গেইন পেয়েছি, অথবা লস হয়েছে, অথবা আমাদের কোনো একটা প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের রিভ্যালুয়েশন গেইন আসছে, এগুলো যদি অপারেটিং লস অ্যান্ড প্রফিটে যদি হিট করে যায় তাহলে কিন্তু প্রতি বছর ইনকনসিস্টেন্ট হয়ে যায় ইন প্রেজেন্টেশন। যে কারণে এটা ওসিআই করা হয়েছে। ওসিআই করার উদ্দেশ্য হচ্ছে আপনার মেইন যে ইনকাম স্টেটমেন্ট প্রফিট অ্যান্ড লস সেখানে যেন কনসিস্টেন্ট এবং মেইন অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো থাকে। আদার যেগুলো নট প্রাইমারি সোর্সেস অফ ইনফরমেশন ফর টু রিলেভেন্ট ফর দ্য স্টেক হোল্ডার্স, এগুলোকে আলাদাভাবে দেখানোর জন্য কিন্তু ওসিআই আসছে। অনেক আগে আমরা এটাকে আদার ইনকাম হিসেবে দেখতাম, সেটি কিন্তু আইএস এখন অ্যালাউ করে না। এখন বলা হয় যে কম্প্রিহেনসিভ ইনকাম এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এন্ড টোটাল দুটো মিলে হয় হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। সো দিস আর দ্য প্রেজেন্টেশন। এবং আমরা জানি রিক্লাসিফিকেশন হয়, সেটি হচ্ছে লেটস সে now there is also a process where is item classified and OCI are subsequently reclassified to profit and loss. This process is called the reclassification অথবা recycle process. সেই reclassification প্রসেস হচ্ছে এরকম যে ওসিআই ধরেন এক বছরে দেখালেন ফার্স্ট ইয়ারে, এটি পরবর্তীকালে যখন রিয়েলাইজ হয়ে গেল সাবসিকুয়েন্ট পিরিয়ডে কিন্তু প্রফিট লসে হিট করে। এটিকে বলা হয় কন্ডিশন মেনশন ইন দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফর স্ট্যান্ডার্ড আর ট্রিগার্ড। যখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে যে আপনি এটা ডিসপোজ হয়ে যাচ্ছে, যখন রিয়েলাইজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওসিআই থেকে আপনার সরে যাবে। এবং ব্যালেন্স শিটে আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম যে এখানে আমাদের আদার যে ইয়ে থাকে, হিট থাকে, সেই আদার জায়গা থেকে আমরা বের করে এই যে অ্যাকুমুলেটেড আদার ইকুইটি থেকে এনে আমরা হিট করাবো হচ্ছে প্রফিট লস, এবং হিট করার ফলে প্রফিট লস থেকে আবার এনে দিব হচ্ছে আমরা রিটেন আর্নিংসে চলে আসবো। সো দ্যাট ইজ দ্য প্রেজেন্টেশন। সো এটা আমরা খুব খেয়াল রাখবো, মজার একটি ইস্যু যে রিক্লাসিফিকেশন হয়ে ওসিআই থেকে প্রফিট লসে কিছু কিছু হিট করে এবং কোনগুলো করে সেটি কিন্তু আমি এখানে বলেই দিয়েছিলাম যে কোন আইটেমগুলো রিক্লাসিফিকেশনে হিট করবে আর কোনগুলো করবে না। এই আইটেমগুলো হচ্ছে করবে আর উপরেগুলো করবে না, এটা আমরা ডিসকাশন করেছি। এরপরে আইএস 21 অনুযায়ী একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। রিকোয়ার্স গেইন অর লসেস এক্সচেঞ্জ ডিফারেন্স অন ট্রানজাকশন অফ ফরেন সাবসিডিজ বুক টু রিকগনাইজ অন ওসিআই and accumulated in the equity। তাহলে কি হয়, যখন আমরা ফরেন সাবসিডিয়ারির আপনার ট্রান্সলেশন করি তখন এটা ট্রান্সলেশন গেইন আর লসটা আমরা আনি হচ্ছে রিকগনাইজ ইন দা ওসিআই, হ্যাঁ, এবং এটার জমা হয় হচ্ছে accumulated in the other equity and on disposal of the foreign subsidiary। যখন এই ফরেন সাবসিডিয়ারি আমরা সেল করে দিব, that standard change that the net cumulative balance to be reclassified from other equity to profit loss। other equity থেকে profit loss এ যাবে এবং profit loss থেকে পরবর্তীকালে রিটার্ন আর্নিংস যাবে, এটা আমরা জানি। so the process is gain or loss exchange difference, এটা classified at OCI এবং এটা থাকে হচ্ছে ব্যালেন্স শিটে থাকে হচ্ছে accumulated under the আদার ইকুইটি। পরবর্তীকালে যখন ডিসপোজাল হয় তখন এটা নেট কিউমুলেটিভ যে ব্যালেন্স থাকে, এই যে কিউমুলেটিভ ব্যালেন্সটা সেটি চলে যায় হচ্ছে যে রিক্লাসিফাইড হয়, প্রফিট লসে যায়। আর আমরা জানি প্রফিট লস হলে এটা অবভিয়াসলি চলে যায় পরে হচ্ছে আমাদের রিটেন আর্নিংসে। সো আমরা এই জিনিসগুলো খুব বুঝতে পারলাম। আই হোপ যে এটি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স হিয়ারিং। আসসালামু আলাইকুম।